ক্ষুদ্র আমার অবস্থান থেকে আমি প্রাণান্ত চেষ্টা করেছি শেখ হাসিনার সমালোচনা করার জন্য। কিন্তু যে দৃশ্যগুলো আমি দেখেছি, আমার কিছু বন্ধু-বান্ধব ছিলেন, যারা একেবারে শেষ সময় পর্যন্ত তারা আসলে দালালি করতে চাননি। বরং এ সকল দালাল যারা গ্রুপ আছে, তাদের সঙ্গে তারা অনেকটা কন্ট্রাডিক্ট করতেন। মানে বন্ধু-বান্ধব মানে সাংবাদিকদের মধ্যে বন্ধু-বান্ধব, আমি নাম বললাম না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা টিকতে পারছেন না, অনেকের চাকরি থাকছে না, মানে অনেকে গণভবনেও ঢুকতে পারছেন না। ফলে অনেকে বাধ্য হয়ে এই সিন্ডিকেটটির সঙ্গে জড়িত হলেন এবং জড়িত হয়ে তারা এখন সবাই বিপদগ্রস্ত। আমরা ফারজানা রূপার নাম বলি বা মোজাম্মেল বাবুর নাম বলি, কিন্তু বাস্তবতা হলো যে এরকম অন্তত ১০০ থেকে ১৫০ একটা সিন্ডিকেট ছিল। তাদের মধ্যে অন্তত ৫০ জন ছিলেন লিডিংয়ে, আর ৫০ জন ছিলেন বাই চান্স বা পরিবেশ পরিস্থিতির কারণে। তো এই যে যারা ছিলেন শেখ হাসিনার জমানাতে, তারা মন্দ কাজ করেছেন কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের কোয়ালিটি, তাদের এডুকেশন, তাদের কৌশল, তাদের উপস্থাপন, তাদের পোর্টফোলিও, সবই ছিল একদম টপ নচ, সর্বোচ্চ পর্যায়ে। আজ যদি ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনার সঙ্গে যারা ছিলেন, তাদের সমপর্যায়ের একজন সাংবাদিক আপনি এখন খুঁজে পাবেন না। কিন্তু যেই পট পরিবর্তন হলো, শেখ হাসিনার যে রেজিম চেঞ্জ হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, মুহূর্তের মধ্যে একমাত্র সংগ্রাম আর নয়া দিগন্ত ছাড়া প্রায় সবগুলো পত্রিকা বিএনপির নামে এই তথাকথিত সাংবাদিকদের একাধিক বা সিন্ডিকেট তারা দখল করে ফেলল। এবং এটাকে গণিমতের মাল হিসেবে, হয়তো কোনোটার মালিক আওয়ামী লীগ, কোনোটার মালিক কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান, কোনোটার মালিক হয়তো আওয়ামী লীগের কোনো নেতা, জাস্ট লাইক এটাকে একটা গণিমতের মাল হিসেবে তারা ভাগাভাগি করে নিল। এই ভাগাভাগি করে তারা যে লুটতরাজের রাজনীতি শুরু করলো, এটা সংবাদপত্র জগতে অতীতে কেউ কখনো করতে পারেনি। গত ২ বছরে যা হয়েছে, শেখ হাসিনা যদি আরও ২০০ বছর ক্ষমতায় থাকতেন, সেক্ষেত্রে ফারজানা রূপা বা মোজাম্মেল বাবুরা ২০০ বছর যদি জীবিত থাকতেন, তারা যে কাজটি করতে পারতেন সেগুলো ফেল মেরেছে এই গত ২ বছরের কুকর্মের কারণে। পুরো সংবাদপত্র জগৎ থেকে মেধাবীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কলমকে, কালিকে, বিজ্ঞানের কালিকে, কলমকে মানে কলুষিত করা হয়েছে। তারেক রহমান সাহেব যে একটা ভালো কথা শুনবেন বা কোনো পত্রিকায় যে সত্যিকারের একটা ভালো কলাম লিখা হবে যেটা উনি পড়তে বাধ্য হবেন, এই রাস্তাটাই বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে বিএনপির বি, বি এর সঙ্গে একটু মিল আছে, অড হয়, এরকম কোনো শব্দই এই সিন্ডিকেট, সেটা প্রথম আলো হোক, কালের কণ্ঠ হোক, বাংলাদেশ প্রতিদিন হোক কিংবা নয়া দিগন্ত হোক, এরা ওই লেখাগুলো ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিচ্ছে। এখানে যে সকল খবর আসছে, সামনের সারিতে আসছে, এগুলো সরকারের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসবে। আর যে সকল খবর আসছে না, এই খবর না আসার কারণে সরকার ওই শেখ হাসিনার মতো একটা কাচের ঘরে ঢুকে পড়েছে বা পড়বে। এই সব মিলিয়ে আগামীতে যা কিছু হচ্ছে, এটা ভয়ঙ্কর অবস্থা। যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে সরকার ক্রমশ বাতাসহীন হয়ে পড়বে মিডিয়া না থাকার কারণে, ক্রমশ শব্দহীন হয়ে পড়বে। চারিদিক সে কিছু শুনতে পাবে না, হোয়াট ইজ রং অর রাইট। তাকে যখন বাস্তবে কোনো একটা জায়গাতে নিয়ে যাওয়া হবে, যেহেতু সবসময় সে একটা শব্দহীন অবস্থার মধ্যে থাকে, কাজেই বিরূপ একটা পরিস্থিতিতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মানে চিৎকার চেঁচামেচিতে তার কান বন্ধ হয়ে যাবে। আপনি যদি একটা বদ্ধ ঘরে কোনো মানুষকে রাখেন, অন্ধকার ঘরে কোনো একটা মানুষকে রাখেন, তাকে লাইটের মধ্যে নিলে বা তাকে যদি আপনি পাখির কলকাকলির মধ্যে নেন, এমনকি কোকিলের শব্দ শুনে সে বমি করে দেবে। এভাবে সংবাদপত্র জগৎকে যে ফোর্থ স্টেট বলা হয়, চতুর্থ রাষ্ট্র বলা হয়, এটা এমনি এমনি বলা হয় না। সেই সুযোগটি সাংবাদিক নামের পদ পদবীধারী দলবাজ কিছু লোক, যারা হয়তো সাংবাদিক, হয়তো না, হয়তো দলবাজ, হয়তো রাজনীতিবাজ, কিন্তু এই সময়টাতে হঠাৎ করে সাংবাদিক হয়ে গেছেন, তারাই এসে একেবারে অক্টোপাসের মতো বিএনপিকে যেভাবে ধরেছে,
যেভাবে বিএনপিকে চেপে ধরেছে, তাতে করে বিএনপির পরিণতি, আগামী দিনের যে পরিণতি, এটা শেখ হাসিনার চেয়ে ভালো হবে না মন্দ হবে? জাস্ট ওয়েট অ্যান্ড সি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।